কলকাতার বুকে দাঁড়িয়ে আছে এক অভিশপ্ত বাড়ি, যে বাড়ির ভেতরে ঢোকার সাহস অনেকেই করেছে, কিন্তু সবাই স্বাভাবিকভাবে ফিরে আসতে পারেনি। মধ্যরাতে সেই বাড়ির অন্ধকার জানালায় আজও দেখা যায় এক রহস্য ছায়া, শোনা যায় কান্নার শব্দ, আর হঠাৎ করেই বন্ধ হয়ে যায় মানুষের মোবাইল, ক্যামেরা, এমনকি নিঃশ্বাসও। তাহলে কি সত্যিই বেলভেডিয়ারের সেই বাড়িতে কোনো অশরীরী শক্তি রয়েছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও কোনো ভয়ঙ্কর কোনো রহস্য? জানতে হলে শেষ পর্যন্ত দেখো আজকের ভয়ঙ্কর গল্প, বেলভেডিয়ারের ভূতের বাড়ি, লেখক পৃথ্বীরাজ সেন। আর তোমরা দেখছো আমাদের চ্যানেল ভৌতিক রহস্য। ভয়ঙ্কর ও রহস্যময় গল্পের নতুন নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে গল্প নতুন নতুন আসার পরই তোমার কাছে আগে পৌঁছায়। তাহলে বন্ধুরা, চলো গল্পটা শুরু করা যাক। বেলভেডিয়ারের ভূতের বাড়ি। চোখ দুটো ভালো করে রোগড়ে ঘষে নিল ইন্দ্রপ্রসাদ, কিন্তু যা দেখছে চোখের সামনে তাতে তার বুকের রক্ত হিম হয়ে যেতে পারে। যখনই তার ডিউটি পড়ে রাতে, সে নানা অছিলাতে কামাই করতে চায়, কেননা দীর্ঘদিন ন্যাশনাল লাইব্রেরির গার্ড হিসেবে তার যা অভিজ্ঞতা হয়েছে তা মোটেই সুমধুর নয়। ইন্দ্রপ্রসাদ শুনেছে তার বড় বাবুদের মুখে, একসময় এই লাইব্রেরি ছিল বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এই সাধের বাগান বাড়ি। সেই যে হেস্টিংস সাহেব, যিনি 12 বছর রাজত্ব করেছিলেন ভারতবর্ষের বুকে, আর তার আমলেই হয়েছিল মহারাজ নন্দকুমারের ফাঁসি। ইন্দ্রপ্রসাদ জানে বেলভেডিয়ারের এই বিশাল চত্বরের এখানে ওখানে কান পাতলে বিদেহী আত্মাদের করুণ কান্নার ধ্বনি শোনা যাবে। যেসব দিনগুলো চিরদিনের মতো হারিয়ে গেছে, সেসব স্মৃতি চাপা পড়ে গেছে মাটির নিচে। সেই সব দিন আর স্মৃতিরা হঠাৎ বাতাসে ভর দিয়ে সামনে এসে দাঁড়াবে। যখন নাইট শিফটে ডিউটি দেয় ইন্দ্রপ্রসাদ রিডিং রুমে, তখনই হঠাৎ তার কানে একটা মন মাতানো কনসার্টের শব্দ ঢুকে পড়ে। কারা যেন মধুর সুরে বেহালা আর গিটার বাজাচ্ছে। শুধু অর্কেস্ট্রা নয়, এরপরই ধূপ ধূপ করে শোনা যায় জোড়া জোড়া পায়ের নাচের আওয়াজ। ইন্দ্রপ্রসাদ জানে একদিন এই রিডিং রুম ছিল হেস্টিংসের বড় আদরের বড় রুম। ছুটে যায় সে হেড দারোয়ান আর নাইট শিফটের অন্যান্য রক্ষীদের ডেকে আনতে। যখন এসে পৌঁছায় তারা, কোথায় কি বেহালার সুর বাতাসে মিলিয়ে গেছে, হারিয়ে গেছে নাচের শব্দ। মধ্যরাতের ভৌতিক স্তব্ধতার মধ্যে দাঁড়িয়ে আছে বিশাল রিডিং রুমখানা। লজ্জায় কথা বন্ধ হয়ে যায় ইন্দ্রপ্রসাদের, কিন্তু তার মতো একই অভিজ্ঞতা হয়েছে অন্যান্য নাইট গার্ডদের। পরদিন সকালে খৈনি খেতে খেতে তারা আলোচনা করে যে এই বাড়িটা হলো একটা হানা বাড়ি। আজ রাতে আকাশজোড়া জ্যোৎস্না বিশাল বটগাছটার নিচে বসে ইন্দ্রপ্রসাদ, পাশেই তার লাঠিটা,
খৈনির মাত্রাটা বোধহয় একটু বেশি হয়েছে। কেমন একটা ত্রন্দা লেগেছে চোখের পাতায়। মনে মনে বজরংবলীর নাম স্মরণ করছিল ইন্দ্রপ্রসাদ, আর ভাবছিল এই চাকরিতে বেশি দিন থাকতে পারবো না। ছেলেটা একটু বড় হলেই আমার দেশ ছাপড়াতে চলে যাব। রাতের ঘন নীরবতার মধ্যে একটা শব্দ অনেকক্ষণ ধরেই ঢুকে পড়ছিল তার কানের মধ্যে। হিপ্পোপোলো হুকুমা। শহর কলকাতার বুকে হারিয়ে গেছে যে পালকি, এটা হলো সেই পালকি বাহকদের গান। যখন তারা এক জায়গা থেকে অন্য জায়গাতে বয়ে নিয়ে যেত মানুষজন, তখন এভাবেই তালে তালে গাইতে গাইতে যেত। কিন্তু আজ মাঝরাতে পালকি আসবে কোথা থেকে? কে যেন সশব্দে একটা চর কষিয়ে দিয়েছে ইন্দ্রপ্রসাদের গালের ওপর। হারিয়ে গেছে তার ঘুম ঘুম ত্রন্দা। বড় বড় চোখ করে চেয়ে আছে সে। এইমাত্র তার চোখের সামনে থামলো একটা পালকি, আর সেখান থেকে লম্বা এক সাহেব বেরিয়ে এলো। যন্ত্রণায় কাতরাচ্ছে সে। তার সমস্ত দেহে রক্তের ইঙ্গিত, বাঁদিকের ঘাড়ে ব্যান্ডেজ বাঁধা। ভীষণ ভয়ে ইন্দ্রপ্রসাদ ডাকতে শুরু করে তার রাতের সঙ্গী সাথীদের। ছুটে আসে বীর বাহাদুর হুকুমচাঁদ। যেই তারা এসে দাঁড়িয়েছে পাশে, অমনি যেন হাওয়াতে মিলিয়ে গেল সেই পালকি বাহক আর আহত সাহেবের দল। আবার রাতের জ্যোৎস্না, রাত পাখিদের ডাকাডাকি। মনে হয় পৃথিবীর কোথাও কোনো অশান্তি নেই। পরদিন সকালে খৈনির আসরে বসে হুকুমচাঁদও শুনিয়েছিল তার আশ্চর্য অভিজ্ঞতার কাহিনী। মাস দুই আগে ছিল তার নাইট ডিউটি। আলিপুরের পোলের নিচে আদি গঙ্গার পাড়ে সে দেখেছিল জিনদের আনাগোনা করতে। আকাশ থেকে নেমে এসেছিল জীবন্ত পরীদের দল। তারা জলে নেমেছিল, স্নান করেছিল, কাপড় কেচেছিল। এমনকি দূরে বসে হুকুমচাঁদ স্পষ্ট শুনতে পেল রাত পরীদের জলে নামার শব্দ আর কাপড় কাচার আওয়াজ। অসম্ভব সাহসী সে। এক পা করে এগিয়ে গিয়েছিল কাজে, আর তখনই তার চোখের সামনে থেকে বাতাসে মিলিয়ে গিয়েছিল সব কিছু। দেখেছিল সে গঙ্গার পাড়ে কোথায় যেন ছোট্ট একটা আলো জ্বলছে। বীর বাহাদুর জানায়, আমিও একটা দারুণ দৃশ্য দেখেছিলাম। সে রাতে ডিউটি পড়েছিল, বসেছিলাম ঝুড়ি নামা বট গাছটার পাশে। কোটর থেকে ডাকছিল একটা ভুতুম পেঁচা। ঘন অন্ধকারে দৈত্যের মতো ছাঁকড়া বট গাছের দিকে তাকিয়ে হঠাৎ আমার মনে হলো যে ওই গাছটা নাকি লাট সাহেবের আমলের। পাশে সারি সারি দাঁড়িয়ে আছে শিরীষ, সেগুন আর অর্জুন গাছ। সেদিকে তাকালে গা চমচম করে। হঠাৎ দেখি শিরীষ গাছের মগ ডালে বসে আছে এক মেম সাহেব। চাঁদের আলোর মতো ধপধপে তার গায়ের রং। এত লম্বা সেই মেম সাহেব যে বট গাছের নিচে ডালে বসে আছে, কিন্তু মাথাটা রেখেছে অনেক উঁচুতে ওপরের ডালে। তার পরনের সাদা ধপধপে গাউন থেকে জ্যোৎস্নার আলো যেন ঠিকরে পড়ছে। এমনই কত সব গল্প হয় নাইট গার্ডদের মধ্যে। তারা আর কেউ পাহারা দিতে রাজি হয় না, কেননা এই আলিপুর চত্বরে বিশাল বাগিচা বাড়ির অন্তরালে এমন কিছু খুন জখমের ঘটনা ঘটে গিয়েছিল যার স্মৃতি
আজও ধরে রেখেছে রাতের বাতাস। তাই যখন ঘুমিয়ে পড়ে পৃথিবী, যখন নিশান্তিকার বুকে একটি দুটি প্রদীপ জ্বলে ওঠে, তখন ঘুম ভাঙে ওই সব অশরীরী প্রেতাত্মাদের। আর এই বাড়িতেই একদা ওয়ারেন হেস্টিংসের সাথে ডুয়েল লড়েছিলেন ফিলিপ ফ্রান্সিস। সেটা ছিল 1780 সালের 17ই আগস্ট। ডুয়েলের কারণ কি? সেকালের কলকাতায় এক নামকরা সুন্দরী ছিলেন মিসেস গ্র্যান্ট। বিয়ে হয়েছিল তার কোম্পানির এক উচ্চপদস্থ কর্মচারীর সাথে। তার বিয়েতে আলোড়ন উঠেছিল সেদিনের তরুণ হেস্টিংস আর ফ্রান্সিস বারওয়েলের মনের মধ্যে। এই মিসেস গ্র্যান্টকে নিয়েই দুই বন্ধুর মধ্যে রক্তাক্ত সংগ্রামের ঘটনা ঘটেছিল। আলিপুর রোডের পাশে বেলভেডিয়ারের বাগানে পশ্চিম দিকে গাছগাছালির নিচে, এখন যেখানে আজ শিরিষের ছায়াবীথি, সেখানে দাঁড়িয়েছিলেন দুই প্রতিদ্বন্দ্বী। সেই ডুয়েলের দুজনকে একসঙ্গে গুলি ছুড়তে বলা হলো। ফ্রান্সিস প্রথম হেস্টিংসকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ভস করে একটা শব্দ হয় আর খানিকটা ধোঁয়া বেরিয়ে আসে। হেস্টিংসের ভাগ্য ভালো, টোটাটা ড্যামেজ হয়ে গিয়েছিল। হেস্টিংস কিন্তু আরও একটা সুযোগ দিয়েছিল বন্ধুকে। দ্বিতীয় গুলিটা হেস্টিংসের কানের পাশ দিয়ে বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গেই অব্যর্থ লক্ষ্যে ছুটে আসে হেস্টিংসের গুলি। ফ্রান্সিসের ডান দিকের ঘাড়ে এসে লাগলো সেটা। রক্তাক্ত হয়ে যান ফ্রান্সিস। তিনি ভীষণ আর্তনাদ করতে থাকেন। পালকি আসে সমস্ত পিঠ জুড়ে, ব্যান্ডেজ বাঁধা ফ্রান্সিসের। পালকিতে তুলে দেয়া হয়, কিন্তু দুর্ভাগ্য তার, শহরে পৌঁছতে পারেননি তিনি। আদিগঙ্গা পার হওয়া সম্ভব হলো না পালকির পক্ষে। জোয়ার তখন দুকুল ছাপিয়ে উঠেছে। অগত্যা ফ্রান্সিসকে ফিরে আসতে হয় বেলভেডিয়ারের। ফ্রান্সিসকে রক্তাক্ত অবস্থায় পালকিতে করে যেতে দেখেছিলেন এক ইংরেজ মহিলা। এই বর্ণনা আছে হেনরি কটনের ক্যালকাটা ওল্ড অ্যান্ড নিউ বইটির মধ্যে। তাই মনে হয় আহত ফ্রান্সিসকে বহন করে যে পালকি আজ থেকে 220 বছর আগে বেরিয়ে গিয়েছিল উত্তর দিকের গেট পেরিয়ে, সেই পালকি কি মাঝে মধ্যেই অলৌকিক বাতাসে ভর দিয়ে ফিরে আসে ইন্দ্রপ্রসাদ আর বীর বাহাদুরের চোখের সামনে? যে মহিলাকে কেন্দ্র করে এই লড়াই, সেই কি অশ্বত্থ গাছের ডালে নিশি জাগা পেতনি হয়ে বা পা ঝুলিয়ে বসে থাকে? অথবা হেস্টিংস, যিনি বড় সাধের সাদা ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াতেন আর দেশি নৌকার সওয়ার হয়ে আদিগঙ্গা পার হতেন, তিনি বোধহয় মাঝে মধ্যে তার পুরনো আরাম কুঠিতে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে আসেন। এমনভাবেই আজকের ন্যাশনাল লাইব্রেরি এক অভিশপ্ত অতীতের স্মৃতি বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। প্রতি রাতে পাইন শিরীষের ডালে ডালে, অশ্বত্থের পাতায় পাতায় এমনভাবেই একটি রহস্যের রূপকথা লেখা হয়। বন্ধুরা, গল্পটি আজকে এখানেই শেষ। আর গল্পটি তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থাকতে হবে, যাতে আরও নতুন নতুন গল্প তোমরা শুনতে পাও। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।